তো এই মানুষটার আমরা আজকে ডেট অফ বার্থটা একটু অ্যানালাইসিস করব, তারপরে আমরা আমাদের মেইন পড়াশোনার মধ্যে যাব। এমনিতে একটু লেট হয়ে গেছে, তো আমাদের রোজই হচ্ছে, আমি বলছি ক্লায়েন্ট কম রাখতে, কিন্তু তারপরেও ক্লায়েন্ট বেড়ে যাচ্ছে, লোক চলে আসছে, মানুষের সমস্যার শেষ নেই। তো যাই হোক, 18ই জুলাই 1962 ভদ্রলোকের জন্ম তারিখ, 8টা 37 AM, প্লেস অফ বার্থ হচ্ছে আরামবাগ। তো আমরা যখন কুণ্ডলিটাতে চলে আসব, এই কুণ্ডলিটার মধ্যে কিছু স্পেসিফিক বিষয় রয়েছে। বিষয়টা আমি এই কুণ্ডলিটাকে তুললাম একটাই কারণে, সেটা হচ্ছে এই ভদ্রলোকের উপর বেশ ভালো রকম তন্ত্রক্রিয়া করা হয়েছে এবং সেটা মারাত্মক level। এই ভদ্রলোকের মানে তার জীবন, তার প্রাণ, তার উপরে চরম তন্ত্রক্রিয়া করা হচ্ছে। এবার এইখানটাতে সেইটার কম্বিনেশন, এটা আমরা খুঁজবার চেষ্টা করি। এটার জন্যই এই চার্টটাকে আমি আজকে বার করে দিয়েছিলাম। তো এইবার দেখুন, এই যে তন্ত্রক্রিয়া, এর ইম্প্যাক্ট আমরা কি করে পাবো। তন্ত্রক্রিয়ার ইম্প্যাক্ট হচ্ছে 6th হাউসে শনি কেতু চন্দ্র বসে রয়েছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এবার আপনারা যদি আরো কিছু বলতে চান, তাহলে সেটা একটু বলুন, তারপরে আমি ব্যাপারটাকে এক্সপ্লেন করে দিচ্ছি। চার্ট দেখে কি করে বুঝবো যে সেই মানুষটার উপরে তন্ত্রক্রিয়া করা হয়েছে, এইটার জন্য আমাদের একটুখানি জানতে হবে। কেউ কিছু অল্প স্বল্প? প্রথমেই লক্ষ্য করুন, এই মানুষটার 6th হাউসে শনি কেতু এবং চন্দ্র রয়েছে। তাহলে এই মানুষটার যে প্রতিরোধ, এইটা কিছুটা ডিস্টার্ব হয়েছে। এবং যতক্ষণ না প্রতিরোধ দুর্বল হচ্ছে, ততক্ষণ কিন্তু তন্ত্রের এফেক্ট কাজ করবে না। আপনি যদি বলবান হন, তাহলে ভাইরাসের এফেক্ট হবে না। আপনি দুর্বল, তার জন্যই ভাইরাসের এফেক্ট হবে। তো এখানে লগ্নপতিকে আমরা দেখতে পাচ্ছি রবি, সে সোজা চলে গেছে দ্বাদশে। দ্বাদশ থেকে চন্দ্র এই ঘরটাতে চলে এসছে, এবং চন্দ্র চরম পীড়িত। চন্দ্রের সামনে দুখানা গ্রহ, একটা হচ্ছে শনি, একটা হচ্ছে কেতু, এবং এই দুটো গ্রহই এরা কিন্তু চন্দ্রের অভিমুখী, এটা লক্ষ্য করুন। ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। সেটা হচ্ছে চন্দ্র রয়েছে 10 ডিগ্রিতে, শনি চন্দ্রকে টপকে গেছে। কিন্তু শনি যেহেতু বক্রী, তাই শনির গতি উল্টো দিকে, কেতুও বক্রী, তাই কেতুর গতিও উল্টো দিকে। তাই এদের ডিগ্রি বেশি হওয়ার জন্য এরা কিন্তু চন্দ্রের দিকে আসছে। এই ভদ্রলোকের মধ্যে বারবার মনে হচ্ছে আমি কেন বেঁচে আছি। উনি আমাকে যে চার্টটা দেখিয়েছেন, তাতে ওনার মূল প্রশ্ন হচ্ছে উনি কেন বেঁচে আছেন, ওনার পৃথিবীতে থাকার উদ্দেশ্যটা কি। পৃথিবীতে যে উনি বেঁচে আছেন, এই বেঁচে থাকার উদ্দেশ্য কি। এবং তারপর উনি বলছেন যে আমি কেন মরতে পারছি না, আমি মরতে চাই, আমি আর বাঁচতে চাই। এবং এই ভদ্রলোকের উপরে তন্ত্রে এমন ক্রিয়া করা হয়েছে যে উনি ধীরে ধীরে দুর্বল, আরো দুর্বল, আরো দুর্বল হয়ে পড়ছেন। ওনার কিন্তু ক্রমাগত জীবনে বেঁচে থাকার ইচ্ছা সেটা কমছে। যদিও বয়স হচ্ছে গিয়ে মারাত্মক বেশি যে সেরকম নয়, 67 সালে জন্ম, মানে ওনার বয়স হচ্ছে গিয়ে 59। তো সরি, 57। 57-এ এখনই ওনার মরে যাওয়ার কোনো ব্যাপার নেই, কিন্তু শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে টোটালি বিধ্বস্ত। তো এরকম যদি আমরা কম্বিনেশন দেখতে পাই, যে চার্টে শনি কেতু রয়েছে, যে চার্টে লগ্নপতি দুর্বল, যে চার্টে 6th হাউসটা অ্যাফ্লিক্টেড, যে চার্টে লগ্নটা অ্যাফ্লিক্টেড, সেখানে কিন্তু আমরা তন্ত্রের ইম্প্যাক্ট দেখতে পাবো। অনেক সময় আমাদের প্রেডিকশন মেলে না, আমরা প্রেডিকশন করছি, কিন্তু সেই প্রেডিকশনটা কোনোভাবে মিলছে না। তার মানে হচ্ছে গিয়ে এখানে একটা থার্ড পার্টি ইনফ্লুয়েন্স কাজ করেছে, এখানে তৃতীয় কোনো প্রভাবক সে কিন্তু কাজ করেছে। এবং এই তৃতীয় প্রভাবকের কারণে আর এই মানুষটার সাকসেস রেট সেটা কমেছে, বা এই মানুষটা সমস্যার মধ্যে রয়েছে।
তাহলে তৃতীয় প্রভাবক কি হতে পারে? সেটা এনার বাস্তু হতে পারে, সেটা এনার পারিপার্শ্বিক মানুষজন হতে পারে, লাস্টলি এনার উপরে ক্রিয়া করা তন্ত্র হতে পারে। কারোর যদি বাস্তু খারাপ থাকে, তার ইন্ডিকেশন আপনি চার্টে পাবেন। কারোর উপরে যদি তন্ত্র করার অবস্থা থাকে, তার ইন্ডিকেশনও আপনি চার্টে পাবেন। কিন্তু বাস্তু খারাপ আছেই বা তন্ত্র করা হয়েছেই, এই ব্যাপারটা আমাদের চার্ট আমাদেরকে বলবে না। সেটা কিন্তু বলবে কে? আপনার হাত। হাতের কিছু সিমটম, যেটাতে আমরা বুঝতে পারবো যে তন্ত্র বা এই ধরনের কিছু করা হয়েছে, সেটাও আমি আপনাদের সঙ্গে খানিকটা শেয়ার করি। বর্তমানে কি হয়েছে, প্রচুর তান্ত্রিক তারা ইউটিউবে ভিডিও করছেন, এবং এই তান্ত্রিকদের কাছ থেকে ভিডিওগুলো দেখে সাধারণ মানুষজন, তাদের মধ্যে হচ্ছে গিয়ে এই তন্ত্রের প্রতি আসক্তি এটা বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। তো এইবার আমরা একটা ভাববে, তন্ত্রে এরা কিরকম করছে। ধরুন, আহ এক ভদ্রমহিলা সেদিন এসেছিলেন। তো সেই ভদ্রমহিলা করেছেন কি, মানে তার তার এগেনস্টে করা হয়েছে, তার একটা নাইটির থেকে খানিকটা ছিঁড়ে নিয়ে যাওয়া হয়েছে। এই ছিঁড়ে নিয়ে যাওয়া অংশটা একটা আটার পুতুল বানিয়ে এই পুতুলটাকে পরিয়ে দেওয়া হচ্ছে। পুতুলটাকে পরিয়ে সেই পুতুলটাকে জবের যে তুষ হয় না, জবের যে খোলসটা, জবের যে চামড়াটা, সেই সেই জবের তুষের আগুন জ্বালিয়ে ওই পুতুলটার মধ্যে ওই ওই মানুষটার ব্যবহার করা কাপড় পরিয়ে ওই জবের তুষের আগুনে পুড়িয়ে দিচ্ছে। এবং জবে থেকে এটা জানতে পারা গেছে, মানে জবে থেকে করেছে কাজটা, তারপর থেকে সেই ভদ্রমহিলা অসুস্থ হয়ে রয়েছে। এবং অসুস্থ হয়ে রয়েছে, ডিজিজ ডিটেক্ট করা যাচ্ছে না, এরকম সমস্যা। আজকে আজকে একটু আগে এক ভদ্রলোক এসেছিলেন, ভদ্রলোক ডাক্তার, মালদায় প্র্যাকটিস করেন। ওনার ওয়াইফকে নিয়ে এসেছিলেন। ওনার ওয়াইফের, ডাক্তারবাবু এসেছেন ওয়াইফের ঘাড়ে ব্যথা সারাতে অ্যাস্ট্রোলজারের কাছে। বাবা কি যায় এটা! ডাক্তারবাবু ওয়াইফের ঘাড়ে ব্যথা সারাতে অ্যাস্ট্রোলজারের কাছে এসছে। এমআরআই করে বা বিভিন্ন কিছু করে কিচ্ছু ধরা পড়েনি। কন্টিনিউয়াসলি 1.5 বছর ধরে ট্রিটমেন্ট করছেন, এবং এখন ওনাদের বদ্ধমূল ধারণা যে এটা সারাতে কোনো ডাক্তার পারছে না। এবং উনি একজন ভালো সার্জন, মালদা শহরে ওনাকে সবাই চেনে। তো সেই অবস্থা থেকে উনি পুরোপুরি এখন ডিপেন্ড করেছেন অ্যাস্ট্রোলজির উপরে, যে অ্যাস্ট্রোলজি যদি ওনার ওয়াইফকে এখান থেকে রিলিফ দিতে পারে। এটা ভাবতে পারছেন? এবং পুরো ব্যাপারটাই তন্ত্র। আমি ভদ্রমহিলাকে বললাম যে কিছু হয়নি, কোনো দুশ্চিন্তা করবেন না, এটা রিলিফ হয়ে যাবে। তো বলে আমি কিছু সিম্পল মন্ত্র ওনাকে পাঠ করতে দিলাম। তো কি করে বুঝবো আমরা যে এই মানুষটার উপরে তন্ত্র করা হচ্ছে? তো এখানে আপনারা হাতটাকে কয়েকটা জোনে ডিভাইড করবেন। এই হচ্ছে একটা জোন, এই একটা জোন, আর এই একটা zone। এবার আমরা এইটাকেও 3টে পার্ট করব। এই একটা, এটা একটু ভুল হলো, এই একটা, আর এই একটা, আর নিচে একটা। তো এই যে জোনটা, এই যে জোনটা, এই যে জায়গাটা, এই জায়গাটাতে ব্ল্যাক স্পটস তৈরি হবে। কিছু অদ্ভুত চিহ্ন, যেমন এরকম ত্রিশূল তৈরি হতে পারে, এরকম সর্পিলাকার চিহ্ন তৈরি হতে পারে, বা হচ্ছে গিয়ে এরকম চিহ্ন হতে পারে। এই টাইপের কিছু চিহ্ন থাকতে পারে। এই জায়গাটাতে একটু ব্ল্যাক স্পট তৈরি হতে পারে। এই জায়গাটাতে বুড়ো আঙুলের দিকে চলে আসতে পারে। এরকম টাইপের ইম্প্যাক্ট এটা কিন্তু তৈরি হতে পারে।
এই এই ব্যাপারটা আসতে পারে যদি কারোর উপরে এই টাইপের ম্যাজিক করা হয়। এরপরে আরেকটা জায়গা রয়েছে, সেই জায়গাটাতেও আমরা এর ইম্প্যাক্ট দেখতে পাবো। সেটা হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটাতেও কিন্তু আমরা দেখতে পাবো। এই জায়গাটাতেও ব্ল্যাক স্পট, একটু নীলচে হয়ে যাওয়া, এই বিষয়গুলো যদি থাকে, সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে এর উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তো এই ভদ্রমহিলার ক্ষেত্রে এই ভদ্রমহিলার ক্ষেত্রে এই যে সেক্টরটা এখান থেকে শুরু করে এই জায়গাটা পুরো নীলচে হয়ে গেছে, এবং এটা একদম পরিষ্কার যে ওনার উপরে নেগেটিভ কিছু এফেক্ট করেছে, অথবা কোনো কারণে উনি নেগেটিভ হয়ে বসে আছেন। এটা এরকম কখনোই নয় যে ওনার এরকম দাগ আছে মানে ওনাকে কেউ ক্ষতি করেছে, কিন্তু উনি নেগেটিভিটির চক্করে রয়েছেন, উনি ডার্ক এনার্জির চক্করে রয়েছেন। তাহলে এই টাইপের মানুষগুলো এখন ইদানিং কালে প্রচুর আসছে, যাদের উপরে এরকম ক্ষতি করা হচ্ছে, বা যারা কোনো রকম তন্ত্রক্রিয়ার কবলে রয়েছেন। এবং আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন আপনারা রিয়ালাইজ করবেন যে এই টাইপের মানুষগুলো আমাদের কাছে বারবার আসছেন। তো এইবার আমাদের প্রশ্ন হচ্ছে আমরা কি রেমেডি করব। এবার এইটা একটু আপনাদের কাছ থেকে শুনবো, তারপরে বলবো। স্যার, মহামৃত্যুঞ্জয় আর বগলা প্রয়োগ দিতে পারি আমরা? একদম পারফেক্ট। মহামৃত্যুঞ্জয় বাবলা দিতে পারি। আর কি দেবো? নরসিংহ আর হনুমানজি সংকট মোচন। আচ্ছা, সাতমুখী রুদ্রাক্ষ আমরা দিতে পারি, আমরা দিয়ে তার মন্ত্রটা পাঠ করাতে পারি। হ্যাঁ, সেটা করতে পারি। আর কিছু? স্যার, চুনি পরানো যেতে পারে? ইয়েস, এটাই বলছি। এটা হচ্ছে ফার্স্ট রেমেডি। আগে লোকটাকে ভেতর থেকে আমরা পাওয়ার দেব, তারপরে বাইরের শত্রুদেরকে দূর করব। বগলামুখী কবচ খুব ভালো, নৃসিংহ কবচ খুব ভালো, সাতমুখী রুদ্রাক্ষ খুব ভালো, কিন্তু আগে আমরা চুরি করব, কারণ লোকটার লগ্নটাই ডিস্টার্ব হয়ে রয়েছে। বোঝা গেল? পরিষ্কার হয়েছে? হ্যালো? হ্যাঁ স্যার। আমাদের আজকে কি পড়াশোনা হবে সেটা একটু বলুন। আগের দিন 241 ব্যাচে নক্ষত্রের ক্লাসে আপনারা ছিলেন। তো আপনারা যদি চান তাহলে হচ্ছে গিয়ে শুক্রবারের ক্লাসটাতেও আপনারা থাকতে পারেন।
গ্রুপে একটা স্যার প্রশ্ন করেছি স্যার, একটু দেখে নেবে। গ্রুপের একটা প্রশ্ন 223-এ, জাতকের বারবার বিদেশ যাত্রার সুযোগ এসেও হাতছাড়া হয়ে যাচ্ছে, বিদেশ যাত্রা করতে পারছে না, এটা কেন হচ্ছে? এটা হওয়ার জন্য তো ট্রাম্প কানেক্টেড, এই বিদেশ যাত্রাতে গন্ডগোল। যাই হোক, আমরা কুণ্ডলীটা বানাই। আপনারা গ্রুপটা একটু দেখে নিন, এটা একটা ভালো প্রশ্ন। এখন প্রচুর মানুষের ক্ষেত্রে এই ব্যাপারটা হচ্ছে, বিদেশ যাত্রার কথা হচ্ছে, এগোচ্ছে, কিন্তু হচ্ছে না। 17/12/1990, টাইম হচ্ছে 6:05 AM, প্লেস অফ বার্থ হচ্ছে হাওড়া। আমি চার্টটা পাঠাচ্ছি গ্রুপে, আর তারপর এখানেও শেয়ার করে দিচ্ছি। আমার ল্যাপটপে এখন হরোস্কোপ দেখার সফটওয়্যার নেই। 223, হ্যাঁ, চার্ট দুটো পাঠালাম। তো ওখানে আমরা রাখবো। এটা হচ্ছে আমার দশা। ডেট অফ বার্থ, টাইম ডিটেলস আপনারা ওখানে পেয়ে যাবেন। এইখানে হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে দ্বাদশপতি শুক্র, সে গিয়ে দ্বিতীয় বসে আছে। তো বিদেশ যাওয়ার কম্বিনেশন হচ্ছে যদি চতুর্থপতি দ্বাদশে থাকে। আর বিদেশ না যাওয়ার কম্বিনেশন হচ্ছে যদি কুণ্ডলিতে বৃহস্পতি খুব বলবান হয়, যদি বৃহস্পতির সঙ্গে শনির সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক দেখতে পাওয়া যায়, যদি হচ্ছে গিয়ে আহ বৃহস্পতির দশা অন্তর্দশা এই সমস্ত চলে। তো এই ক্ষেত্রে আমাদের আর একটা কম্বিনেশন রয়েছে, সেটা হচ্ছে 10/12, 12/10/2 কম্বিনেশন। তো এখানে 12/10/2 কম্বিনেশন হয়েছে। 12 মানে হচ্ছে রবি, 10 মানে হচ্ছে শুক্র, না, 12 মানে রবি নয়, 10 মানে রবি, 12 মানে শুক্র, আর 11 মানে হচ্ছে বুধ। তো 10, 11, 12 কানেক্টেড হয়ে দুইতে বসেছে। এ চাকরি পেয়ে বিদেশ যাবে না, এটা হয় না, একে বিদেশ যেতে হবে। আর দশা চলছে মঙ্গলের দশা। তো তুমি একে বলো যে নেক্সট ইয়ারে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। রাহুর দশা পড়লে পরে, রাহু অবস্থান করে রয়েছে 3rd হাউসে, বৃহত্যাগ যোগ সৃষ্টি হবে। অ্যাকচুয়ালি এর লগ্নটা হচ্ছে 29°5', তাই রাহুটা বসে আছে থার্ডে নয়, 2nd হাউসে। তো ফলে এখানে রাহু 2nd হাউসে থাকলেও গৃহত্যাগ করতে পারবে এ। এবং এই যে আহ এখন মঙ্গলের দশা চলছে, মঙ্গল রাহু পড়লে পরে তোমার বাইরে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। তাহলে এটা অ্যাক্টিভ হবে হচ্ছে কি 10/3/2026 থেকে। তুমি নিশ্চিন্তে বলো, উনি হচ্ছে বিদেশে যাত্রা, বিদেশে থাকা, যাই হোক না কেন, ওটা উনি করতে পারবেন, কোনো অসুবিধা নেই।
ঠিক আছে স্যার, এর বাবা স্যার আপনার কাছে গেছিল, আমি স্যার নিয়ে গেছিলাম এর বাবাকে, বুঝতে পারছেন? ওই যে বয়স্ক ভদ্রলোক, হ্যাঁ, জয়ন্ত ব্যানার্জি। সাধু সাধু টাইপের? হ্যাঁ স্যার। না, এর বিদেশ যাত্রার জায়গা আছে, বিদেশ যেতে পার। আর স্যার আমাকে আবার ধরেছে, আপনি সেই বাস্তুটা দেখতে যাবেন বলেছিলেন, সেটা কবে যাবেন আমাকে ধরেছে। দাদা আমি হচ্ছে কি তো, মানে খুব চাপে আছি। চাপে আছি বলতে সময়ের বড় অভাব। এবার মানে আমি যে কি করছি, কি অবস্থায় আছি, মানে ভয়ঙ্কর বাজে অবস্থা। আর আমি লিখবো, সেই লেখার টাইম পাচ্ছি না। আর দুপুরবেলা হচ্ছে গিয়ে, মানে এটা ভালো চাপ, মানে খারাপ চাপ বলবো না, ক্লায়েন্টের চাপ তো সবসময় ভালো চাপ। আর এত ব্যাপক প্রেশারের মধ্যে রয়েছি যে সেখান থেকে আমি পুরো নিপিষ্ট হয়ে গেছি। তো এটা ভালো, এরকম থাকুক, ঈশ্বর আশীর্বাদ করুক, এরকম স্যার চলতে আপনি থাকুক। এখন স্কুলে যাচ্ছেন? হ্যাঁ, স্কুলে ভি যাচ্ছি। এবার সেটা বন্ধ করব, কিন্তু বন্ধ করবো বলতে ভিআরএস এর জন্য অ্যাপ্লিকেশন করব। এবার আমার আহ আগের স্কুল, সেই স্কুল এত ভালোবাসে আমার, সে 3.5 বছর আমার সার্ভিস বুকটা দিতে পারলো না। তো আমি তো সেই জন্য আমি হাইকোর্টে কেস করেছি। সেই কেসটা কালকে উঠবে। কালকে কেসটা উঠলে পরে সেটা কি হবে, সেই নিয়ে একটা দুশ্চিন্তাও রয়েছে। সেটা আমরা একবার একটু দেখেও নিতে পারি যে কালকে যে কেসটা উঠবে, সেই কেসটাতে আমার পক্ষে যাবে না বিপক্ষে যাবে, না কতদিনে হবে। এটা আমরা একটু দেখি। দেখবার পরে তারপরে হচ্ছে কি আমরা অন্য পড়ার দিকে যাব। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তবে আমি রিসেন্ট আমার সঙ্গে ঘটা কিছু ইভেন্ট, সেখানে রিয়েলাইজ করলাম যে অ্যাস্ট্রোলজি খুব বেশি পাওয়ারফুল একটা সাবজেক্ট, ধারণার বাইরে। আমাদের সাধারণ মানুষের, মানে আমাদের যে সাধারণ আমরা আমাদের ধারণার বাইরে অ্যাস্ট্রোলজি সম্পর্কে আমার যে আইডিয়া বা যে ধারণা বা যে বিশ্বাস ছিল, যত দিন যাচ্ছে সেই বিশ্বাস পাগলের মতো বাড়ছে। আচ্ছা, আমি এই চার্ট গুলোকে উড়িয়ে দিয়ে এটাকে রাখি। ব্যাস। এবার আপনারা একটু দেখুন, ভেবে বলুন, কালকে হচ্ছে কি আমার তো কেসের ডেট রয়েছে। এই কেসে আমার পক্ষে আমি কি সার্ভিস বুক পাওয়ার দিকে এগোবো, না হচ্ছে কি ব্যাপারটা ডিলেইড হবে? এই হচ্ছে আমার এই মুহূর্তের প্রশ্ন। বলুন বলুন, ইন্দ্রনীল বাবু বলো। আচ্ছা, ইন্দ্রনীল এখন বলবে না। শেখর বাবু বলো। আমি স্যার কিছু বুঝতে পারছি না। রূপম বাবু বলো। জিনিসটা পুরো ঘেঁটে আছে। জিনিসটা পুরো ঘেটে আছে, তার জন্য কালকে কোন রকম কোনো সলিউশন আসবে না। এটাই হচ্ছে বিষয়। ব্যাপারটাকে আর একটা ডেটের ফরসায় ফেলে দেওয়া হবে। এইটা হচ্ছে গিয়ে ঘটনাটা ঘটবে। এইবার বিষয়টা হচ্ছে, এখানে দুটো জিনিস আছে, নেগেটিভিটি আছে আর কিছু পজিটিভিটি আছে। প্রথম বিষয় হচ্ছে, এই যে লগ্নটা পড়েছে 22°24'। এই 22°24' লগ্ন, আর লগ্নের দিকে যাচ্ছিল শনিদেব
সে কিন্তু পেছনের দিকে চলে আসছে, ব্যাকে আসছে, শনির গতিটা এখানে ব্যাকওয়ার্ড। এবার মামলায় জয়লাভ, মামলায় জয়লাভ আমি কোন দিক থেকে দেখবো? 5-11। 5-11। তাহলে এখানে আমার জন্য প্লাস পয়েন্ট হচ্ছে পঞ্চমপতি লগ্নে বসে আছে, একাদশপতি সেটাও আমি লগ্নে পাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমার প্লাস পয়েন্ট। নেক্সট হচ্ছে গিয়ে নবমপতি, সে আমার লগ্নে দৃষ্টি দিচ্ছে, এটা আরেকটা প্লাস পয়েন্ট। লগ্নপতি সে চতুর্থে থেকে দশমকে দেখছে, এটা হচ্ছে আরেকটা প্লাস পয়েন্ট। তাহলে এতগুলো পজিটিভিটি রয়েছে। নেগেটিভিটি কোথায় রয়েছে? ও, আরেকটা পজিটিভিটি রয়েছে, ষষ্ঠপতি তিনি পঞ্চম ঘরে গিয়ে অবস্থান করেছেন, এবং যেহেতু আমার লগ্ন 22-এ, রবি 26-এ, এটা পজিটিভ। নেগেটিভিটি কি আছে? নেগেটিভিটি হচ্ছে এই যে কেতু, শনিকে আমি এখানে পজিটিভ হিসেবেই ধরবো। নেগেটিভিটি হচ্ছে কেতু, 6th হাউসে কেতু মামলা মোকদ্দমার ক্ষেত্রে ডিলে করাতে পারে, এবং 6th হাউসে কেতুই কিন্তু এই মামলা মোকদ্দমাটা এনে দিয়েছে। 6th হাউসে কেতুর অবস্থান এই আইনি জটিলতা দিয়েছে। আমার কর্কট লগ্ন, তো 6th হাউস সেটাকে ইন্ডিকেট করে এই ঘরটা। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমার লগ্নের সঙ্গে ম্যাচ রয়েছে। কর্কট লগ্ন, তুলা রাশি আমার, তো কর্কটের নবমে আমি এখানে লগ্ন পেয়েছি। এর সঙ্গে সঙ্গে আমার এই ঘরটাতে শনি রয়েছে, শনির সঙ্গে মঙ্গলের এখানে অ্যাটাচমেন্ট রয়েছে, প্লাস হচ্ছে গিয়ে বৃহস্পতির দৃষ্টি আমার মূল কুণ্ডলিতেও কর্মক্ষেত্রে রয়েছে, এখানেও সেটা রয়েছে। আমার দুস্থানগত কেতু, এখানেও কেতু দুস্থানগত। তো সুতরাং কানেক্টিভিটি আমরা পেয়েছি, এবং এখানে নেগেটিভিটি ছড়াচ্ছে চরম ভাবে, সে হচ্ছে কেতু। এবং কেতুর নেগেটিভিটি আরো বেড়েছে, কারণ হচ্ছে মীন লগ্নের জন্য তৃতীয়পতি অষ্টমপতি, অর্থাৎ তিনি হচ্ছেন শুক্র, তার দৃষ্টি, সেও কিন্তু বৃহস্পতির সঙ্গে ক্লোজ কনজাংশনে আছে, আর তার দৃষ্টি সেটাও কিন্তু এই ঘরটার উপরে রয়েছে। এবারে এই কম্বিনেশনের জন্য, এই যে বৃহস্পতি শুক্র একত্রে রয়েছে, এই কম্বিনেশনের জন্য পজিটিভিটি নেগেটিভিটি দুটোই রয়েছে। কেতু নেগেটিভ এখানে, আর রবির থেকে কিছুটা পজিটিভিটি পাচ্ছি। ফোরারিতে কিন্তু শেষ কথা বলবে লগ্ন, মানে এখানে লগ্ন এই কিন্তু খুব যে সবল তা নয়, আবার খুব দুর্বল তাও না। তাহলে এইখানে একটা আপস অ্যান্ড ডাউন, হওয়া না হওয়া, এরকম একটা ব্যাপার রয়েছে। তাহলে আপনি পড়ে গেলেন পুরোপুরি কনফিউশনে। কি বলবেন, ইয়েস অর নো? তোমার আমার পক্ষে মামলা আসবে নাকি আমার পক্ষে মামলা আসবে? তাহলে এখানে আপনার কাছে কনফিউশন চলে এলো। দুটো জিনিস দেখবে, একটা হচ্ছে গিয়ে দশাংশ, আর একটা হচ্ছে নবাংশ। তাহলে আমরা একটু নবাংশটাকে বার করি। তাহলে এবার আমাকে নিতে হবে দুইখানা চার্ট, একটা হচ্ছে D9, একটা হচ্ছে ডিটেল। এইটা মোটামুটি আমরা বুঝে গেলাম। এবার এলো দশাংশ। আর এবার আমরা নেব নবাংশ।
সবটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। তো আমাদের এখন পড়ার যে স্টাইলটা এটা একটু ডিফারেন্ট হয়ে গেছে, কিন্তু এইটাই আমাদের অ্যাকচুয়াল স্টাইল, যেটাতে আমরা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কিছু এখন জানতে পারছি। আচ্ছা, তো আমি যেভাবে প্ল্যানিং করেছি তাতে আশা করছি নেক্সট বুধবার থেকে আর গন্ডগোল হবে না। তো এই বুধবার আজকে তো আমাদের পুরো ঘেটে ফেলেছি। তো যাই হোক, বাজে তো বাজেই। আচ্ছা, এবার আমরা চলে এসেছি দশাংশ কুণ্ডলিতে। দশাংশ কুণ্ডলিতে আমি দেখতে পাচ্ছি দশাংশ কুণ্ডলীর একাদশে কেতু আছে, নেগেটিভ। দশাংশ কুণ্ডলিতে একাদশে কেতু নেগেটিভ। লগ্নপতি লগ্নে পজিটিভ। নেগেটিভ, পজিটিভ। দ্বিতীয়পতি লগ্নে পজিটিভ। ষষ্ঠপতি সে তৃতীয় বসে রয়েছে, পজিটিভ। পঞ্চমে রাহু, নেগেটিভ। অষ্টম ভাবে অষ্টমপতি স্বয়ং, অষ্টমপতি স্বয়ং অষ্টম ভাবে বসে আছে, বৃক পঞ্চমপতি। এবার এই জায়গাটাকে আমরা নেগেটিভ বা পজিটিভ কোনোটাতেই যাব না, এটা পজিটিভ এটা নেগেটিভ ধরে রাখি। বৃহস্পতি স্বক্ষেত্রী পজিটিভ, আর রবি 6 হাউসে পজিটিভ। তাহলে আমরা দেখতে পাচ্ছি দশাংশ কুণ্ডলিতে পজিটিভিটির মাত্রা বেশি। শনি শুক্রটা আলটিমেটলি রেজাল্টটাকে ডিলে করার চেষ্টা অবশ্যই করবে, কিন্তু দুটো কম্বিনেশন আমার কাছে মারাত্মক। এক নম্বর হচ্ছে দশাংশ কুণ্ডলিতে বুধ লগ্নে রয়েছে, ফলে আমার যে লয়ার সে ভালো ফাইট দেবে। আমার লয়ার তীব্র ফাইট দেওয়ার চেষ্টা করবে। এরপরে হচ্ছে কেতু মঙ্গলের উপরে দৃষ্টি দিচ্ছে, এটা নেগেটিভ। এবং বৃহস্পতি মঙ্গলের উপরে, বৃহস্পতি এই ত্রিকোণটাকে কমপ্লিট করে বসে আছে। মজার জিনিস লক্ষ্য করলে দেখবেন এই সেম ত্রিকোণ এই মুহূর্তে রাশিচক্রতেও আছে। না, রাশিচক্র হবে কিছুদিনের পর। তো এই যে ত্রিকোণটা, এইটা পুরো সিস্টেমটার পজিটিভিটি বাড়িয়ে দিচ্ছে। আর দশাংশ কুণ্ডলিতে আমরা যে লগ্নটা পেয়েছি, এই লগ্নপতি লগ্নে থাকায় ব্যাপারটার পজিটিভিটি অনেক বেড়েছে। তার মানে এটা এক্ষুনি এক্ষুনি না হলেও কিছুদিনের মধ্যে আমি পজিটিভ রেজাল্ট পাবো। নবাংশ কুণ্ডলিতে, নবাংশতে আমি এসে দেখতে পাচ্ছি যে আমার দশম ভাবে বসে রয়েছে ষষ্ঠপতি নবমপতি। এই কুণ্ডলিটাতে, এই কুণ্ডলিটার মধ্যে এখানে একটা যোগ তৈরি হয়েছে। দশমপতি দশমকে দেখছে, কিন্তু তার সঙ্গে দ্বাদশপতিও আছে, তৃতীয় পতিও আছে। ফলে এখানেও সেই একই সিস্টেমকে ইন্ডিকেট করছে যে এখানেও প্রবলেম রয়েছে। একাদশপতি মঙ্গল সে সরাসরি লগ্নপতিকে দেখছে। ফলে আলটিমেটলি হয়তো কালকে রেজাল্ট বেরোবে না, কিন্তু কালকে রেজাল্ট না বেরোলে কে, কালকে হয়তো রেজাল্ট বেরোবে না, কিন্তু রেজাল্ট কালকে না বেরোলেও মামলার রায় আমার ঘরে আসবে। এবং এটা এটা যা মামলা, যে আমার সার্ভিস বুক দিচ্ছে না, সার্ভিস বুকটা দিতে বলবে, যে ওর সার্ভিস বুকটা দিবে। এইটা হচ্ছে কি একটা ব্যাপার, কোন রকম কারণ নেই, কোন রকম কিচ্ছু নেই যার জন্য একটা লোকের সার্ভিস বুক আটকানো যেতে পারে। মানে উনি আর কি সার্ভিস বুকটা আটকে ভাবছেন নিজেকে বিশাল কিছু। তো কোনোভাবে কোনো নিয়ম কোনো সিস্টেম কোনো পদ্ধতিতে উনি আমার সার্ভিস বুক আটকাতে পারবেন না। এবং সার্ভিস বুক আমি পাবোই, কারণ আমি যে সার্ভিস করেছি। হতে পারে উনি সার্ভিস বুকে একটু লাল কালিটালি দিলেন, কিন্তু সেটা আলাদা কথা, সেটা দেওয়া যেতে পারে, উনি চাইলে দিতেই পারে। কিন্তু আমাকে হচ্ছে কি সার্ভিসটা আটকাতে পারবেন, সার্ভিস বুকটা ওনাকে দিতে হবে। তো সেটাতে আমি জিতবো। হয়তো আমি আহ কালকে জিতবো না, কালকে অর্ডার বেরোবে না, কিন্তু কালকে অর্ডার না বেরোলেও কয়েকদিনের মধ্যেই অর্ডার বেরোবে। এবার প্রশ্ন হলো কয়েকদিনের মধ্যে মানে কত দিনের মধ্যে? এই প্রশ্নের উত্তর আপনি দুটো জায়গা থেকে পাবেন, একটা হচ্ছে দশা, আর একটা হচ্ছে লগ্ন কুণ্ডলী, সেখান থেকে। এবার এই যে লগ্ন কুণ্ডলীতে, এই যে লগ্ন কুণ্ডলীতে চন্দ্র, শনি, বৃহস্পতি এই সমস্ত বসে রয়েছে, এই জায়গাটাতে এই 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 চার্ট অনুযায়ী
এই মামলাটা জিতবার জন্য আমার একটাই কন্ডিশন দরকার, সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি কর্কটে। শুধু যদি এইটুকু হয়, লগ্নপতি তুঙ্গ হয়ে লগ্নপতি তুঙ্গ হয়ে পঞ্চমে, অর্থাৎ ষষ্ঠের দ্বাদশে, পঞ্চমে অর্থাৎ ষষ্ঠের দ্বাদশে বসে আমার একাদশকে দেখবে, ব্যাস, এতে আমি মামলা জিতে বেরিয়ে আসবো। হোরারি কুণ্ডলীর বৃহস্পতি অর্থাৎ লগ্নপতি সে পঞ্চমে চলে আসবে, এসে এইখানে দৃষ্টি দেবে এবং এখান থেকে লগ্নকেও দৃষ্টি দেবে। তাহলে বৃহস্পতির এই ঘর থেকে এই ঘরে আসাটা হচ্ছে শুধু সময়ের অপেক্ষা, তাহলে আমরা এটা পাবো। স্যার আমরা তাহলে বলতে পারি অক্টোবর মাসের মধ্যে একটা সুখবর পেতে পারি? না, অক্টোবরে বৃহস্পতি শিফট হওয়ার পরে আমরা সুখবর পেতে পারি না, আমরা সুখবর পাবো। কারণ এখানে দু তিনটে কনফার্মেশন আছে। প্রথম কনফার্মেশন কি, লগ্নপতি লগ্নপতি সে নিজে স্বয়ং লগ্নকে দেখছে, সরি, আহ দশম ভাবটাকে দেখছে। এখানে হচ্ছে কি কনফার্মেশন পাচ্ছি, পঞ্চমপতি চন্দ্র একাদশপতি শনি যুক্ত হয়ে লগ্নে বসে আছে। নেগেটিভিটি কোথায়? শনিটা বক্রী। নেগেটিভিটি এটাই যে শনিটা বক্রী। শনি বক্রী হলেও শনি এখানে নিজের নক্ষত্রে বসে রয়েছে, তাই অ্যাক্টিং প্ল্যানেট সে হচ্ছে দেবগুরু বৃহস্পতি, ভাবের অধিপতি, তার এখানে দৃষ্টি রয়েছে। ফলে এই মামলাটা আমার হাতে, আমি এটা জিতবো। ঘেটে দিয়েছে কে? ষষ্ঠে কেতু, মামলার ক্ষেত্রে জটিলতা। তো সুতরাং এটা হচ্ছে গিয়ে উম, আমার পক্ষে আছে এবং এটা আমার জন্য ফেভার। অক্টোবর মাসের মধ্যে বা অক্টোবর মাসের পরে বা ওই এই বছরের মধ্যে আমি এই অর্ডারটা পাবো। যেদিন অর্ডারটা পাবো তার পরের দিন আমি ভলান্টারি রিটায়ারমেন্টের জন্য অ্যাপ্লাই করে রেজিগনেশন দিয়ে দেবো। তো ফলে আমার এটা পাওয়া এখন একটু জরুরি হয়ে পড়েছে। আচ্ছা, এবার আপনাদের কিছু প্রশ্ন থাকলে বলুন। বলবো স্যার? হ্যাঁ, নিশ্চয়ই। দেখার জন্য কি হোরারই দেখতে হবে না মেল যে লগ সেটাও দেখতে হবে? কি দেখার জন্য? কি দেখতে চাইছেন? মানে কোনো কেসে জিত মানে জাতক জিতবে না জিতবে না সেটা দেখার জন্য আমরা হোরারই দেখবো না সেই জাতকের লগ্ন সেটাও দেখবো? নিঃসন্দেহে ঘোরার, ঘোরারই দেখবো, দশা দেখবো, লগ্ন চার্ট দেখবো। লগ্ন অনুযায়ী দশা বা দশাপতি অনুযায়ী তাদের লগ্নে কি অবস্থায় রয়েছে সেটা আমরা দেখবো, দেখে আমরা সেই দিকে যাব। আমি দশা জন্মকুণ্ডলীতে দেখলাম, সুতরাং এই লোকটার দশা চলছে শনির দশা, বুধের অন্তর্দশা, বা এই লোকটার দশা চলছে ভূর দশা, কেতুর অন্তর্দশা, বা এনিথিং, যা দশা খুশি চলবে, সেই দশা অধিপতিরা কেসে জয়লাভকে নির্দেশ করছে কিনা সেটা দেখতে হবে। যদি আমরা দেখি দশা অধিপতিরা জয়লাভ করার কম্বিনেশনে রয়েছে, তাহলে অবশ্যই এই লোকটা জিতবে, যদি হোরারি সাপোর্ট করে। হোরারিও ভীষণ গুরুত্বপূর্ণ চার্ট, হোরারি ভীষণ সাপোর্টিভ। সুতরাং হোরারির উপরে ভরসা করা যেতে পারে। পরিষ্কার হলো? হ্যাঁ, যেমন এই মুহূর্তে আমার কি দশা চলছে, আমার তো এটা প্রশ্ন, আমি একটু আমার দশাটা দেখি। আমি নিজে জানি না আমার কি দশা চলছে।
শনির দশা, শুক্রের অন্তর্দশা, আর তার মধ্যে শনির প্রত্যন্তর দশা। তাহলে এই শনি আমার ক্ষেত্রে তৃতীয় রয়েছে, আমার কুণ্ডলিতে শনির প্রত্যন্তর দশা, শুক্র ষষ্ঠে রয়েছে। শনির দশা শুক্রের অন্তর্দশা আমাকে মামলা দিয়েছে, মামলা করতেই বাধ্য হয়েছি। এবং এখানে শনির প্রত্যন্তর দশা, সেটাও কিন্তু আমার জন্য খুব একটা পজিটিভ নয়। কিন্তু বুধ আমার পঞ্চমে রয়েছে। বুধ পঞ্চমে থাকার কারণে 13ই সেপ্টেম্বরের পরেই, মানে সামনে যে ডেটটা পড়বে, সেই ডেটে আমার জেতার সম্ভাবনা সেটা অনেকটাই বেশি। আর বুধ এইখানেও পঞ্চমে রয়েছে, আমার জন্মকুণ্ডলীতেও পঞ্চমে রয়েছে। তাই এই বুধ কিন্তু আমার জন্য জয়ের সংকেত নিয়ে আসবে, আর আমি আবার সার্ভিস বুক পাবো। স্যার একটা কোশ্চেন করব। নিশ্চয়ই। বলছি স্যার, কোনো জাতক বা জাতিকাকে পয়জেন দিয়ে মারা বা সুইসাইড কেসে তার মৃত্যু হবে, সেটা কিভাবে বুঝবো? সুইসাইডাল ডেথের ক্ষেত্রে 3, 8, 12 এরকম কানেকশন দেখতে পাওয়া যায়। আর পয়জন দিয়ে মারার ক্ষেত্রে বুধ কিন্তু ভীষণ রকম একটা বড় ভূমিকা পালন করে। তার সঙ্গে একটা দশা, সেটাও হচ্ছে গিয়ে সমস্যা, সেটাকে ইন্ডিকেট করতে পারে। আর পয়জনের ক্ষেত্রে শনি, বুধ, কেতু এগুলো ভীষণ রকম গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, আর সেই ক্ষেত্রে পয়জনাস ডেথকে ইন্ডিকেট করে। সুইসাইডাল কেসের কেসের ক্ষেত্রে 3, 8, 12 এদের মধ্যে কানেক্টিভিটি দেখতে পাওয়া যাবে। 3 হচ্ছে সচেষ্টা, 8 হচ্ছে মৃত্যু, দ্বাদশ হচ্ছে মুক্তি। স্যার একটু উদাহরণে বোঝাবেন তাহলে খুব ভালো হয়। শিক্ষক হওয়ারও জ্বালা আছে। যাই হোক, এই কুণ্ডলীটাতে আমরা দেখছি, এই কুণ্ডলীটাতে যদি আমরা দেখতে পাই যে এখানে তৃতীয় পতি মানে ভিনাস, দ্বাদশ পতি মানে হচ্ছে শনি, আর অষ্টম পতি মানে হচ্ছে সেও ভিনাস। তাহলে এই চার্টের মধ্যে যদি কোনোভাবে শুক্র শনি কম্বিনেশন দেখতে পাওয়া যায়, তাহলে কিন্তু সেটা আহ অপঘাতে মৃত্যুর সম্ভাবনা সেটাকে দেবে। কিন্তু অপঘাতে মৃত্যুর জন্য মেন্টাল স্টেটে কিছু ডিস্টারবেন্সেস দেখতে হবে। সেই ক্ষেত্রে 1, 4 আর চন্দ্র, এইগুলোকেও একটু ডিস্টার্ব থাকতে হবে। তাহলে লগ্নে কোনো অশুভ গ্রহ বা লগ্নের ডিগ্রি কম বা লগ্নপতি কোনো বিকট নক্ষত্রে রয়েছে, সেরকম থাকতে পারে। চতুর্থ ভাবে অশুভ গ্রহ, সে এই ব্যাপারটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। চতুর্থ ভাবে যদি কোনো অশুভ গ্রহ থাকে, যেমন কেতু, চতুর্থ ভাবে রাহু, এরা হচ্ছে গিয়ে সুইসাইডাল টেন্ডেন্সিকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। রাহুর থেকেও কেতু কিন্তু ব্যাপারটাকে বেশি দেয়, সাবকনসিয়াস মাইন্ডকে ভীষণ ভাবে ডিস্টার্ব করিয়ে দেয় কেতু। এর সঙ্গে সঙ্গে চন্দ্রটাকেও পীড়িত হতে হবে। তাহলে এই সময় এই যে জন্মকুণ্ডলীটা আমরা দেখতে পাচ্ছি, এখানে চন্দ্রের সঙ্গে বক্রী শনি রয়েছে, কিন্তু বক্রী শনির মুভমেন্ট হচ্ছে এইদিকে, চন্দ্রের মুভমেন্ট হচ্ছে এইদিকে। তাহলে এই ক্ষেত্রে নিশ্চিন্তে বলা যায় যে
এই মানুষটার মধ্যে ডিপ্রেশনের টেন্ডেন্সি সেটা কিন্তু নেই। এরপরে কি বিষয়, এবার হচ্ছে কি চতুর্থ ঘরটাকে ডিস্টার্ব হতে হবে, লগ্নটাকে ডিস্টার্ব হতে হবে। লগ্নটা খুব ডিস্টার্ব নয়, কিন্তু চতুর্থ ঘরটা বেশ পাওয়ারফুল। বেশ পাওয়ারফুল মানে বেশ পাওয়ারফুল। এখানে একটা হাউস এক্সচেঞ্জ আছে। এই যে সরি, চন্দ্রটা এখানে গেছে, বুধ, হাউস এক্সচেঞ্জটা হচ্ছে চন্দ্র, উম, এই ঘরটার মালিক বৃহস্পতি এখানে এসছে, আবার এই ঘরের মালিক বুধ সে এখানে এসছে। ফলে এখানে একটা সাইক্লিক হাউস এক্সচেঞ্জ সেটা কিন্তু রয়েছে। মানে এখানে ওই টাইপের কোনো সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এখানে অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি আছে। মঙ্গলের সঙ্গে শনির সম্পর্ক, মঙ্গলের দৃষ্টি, শনির দৃষ্টি পরস্পরের উপরে, এটা অবশ্যই এই জাতক বা জাতিকাকে অ্যাক্সিডেন্টাল করবে, মারাত্মক অ্যাক্সিডেন্টাল করতে পারে। কিন্তু এখানে সুইসাইডাল টেন্ডেন্সি বা সুইসাইডাল অ্যাক্টিভিটি সেটা কিন্তু নেই। প্রশ্ন পরিষ্কার হলো? হ্যাঁ স্যার, পরিষ্কার হয়েছে। এখন স্যার বেশিরভাগ কোশ্চেন এরম ধরনেরই তো আমাদের কাছে আসে, যে আমার সাথে কি সুইসাইড আছে কিনা একটু দেখে বলুন, বা অ্যাক্সিডেন্টে আমি কি মারা যাব, অ্যাক্সিডেন্ট জনিত কোনো ফাঁড় আছে কিনা, বা মৃত্যু জনিত কোনো ফাঁড় আছে, ওই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম। কি বলতো, হ্যাঁ চতুর্দিকে এত ডিপ্রেশন, মানুষ এটাকে একটা সেকেন্ড অপশন হিসেবে বেছে নিচ্ছে। মানুষ যে লড়াই করবে, সেই লড়াই করবার মেন্টালিটি মানুষের মধ্যে থাকছে না। এবং এখনকার দিনে এত মানে এই ব্যাপারটা বাড়ছে। আমার সাথেও তো এই ঘটনাটা রিসেন্টলি ঘটলো। তো এত বেশি হচ্ছে গিয়ে বাড়ছে এটা, যে মানুষ পুরো অস্থির হয়ে পড়ছে। মানুষের মধ্যে সেই ব্যাপারটাই নেই যে সে লড়াই করবে। তো এবং বিশেষ করে একটা বয়সে, প্রথম একটা বয়স হচ্ছে ওই 25-এর মধ্যে, আর একটা এজ হচ্ছে গিয়ে 45 টু 55 এর মধ্যে। এই সময় আস্তে আস্তে মানুষ দেখছে বয়স হচ্ছে, শারীরিক ক্ষমতা কমে যাচ্ছে। তো এই সময় হচ্ছে গিয়ে মানুষের মধ্যে এই হেরে যাওয়ার টেন্ডেন্সি, যে ছেড়ে বেরিয়ে যাব, এই জায়গাটা ভীষণভাবে বাড়ছে। যাই হোক, যে হ্যাঁ সাবজেক্ট আমরা পড়াশুনো করছি একে তো আমরা অস্বীকার করতে পারি না। তবে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে ভরসা, এটা হচ্ছে দিনকে দিন মারাত্মক ভাবে বাড়ছে। মানে এতটাই পারফেক্ট এই শাস্ত্র, আমরা যখনো যখনো বলতে পারি না, বুঝতে পারি না, আমরা ইগনোর করি। এটা হচ্ছে মারাত্মক দোষ আমাদের। আমরা বিষয়টাকে ইগনোর করি। আমরা ভাবি হয়তো এটা হবে না, নেগেটিভিটি গুলোকে আমরা ভাবি আচ্ছা ঠিক আছে ওটা হয়তো হবে না, কিন্তু এটা হবেই। এই এই যে ব্যাপারটা জ্যোতিষশাস্ত্রের মধ্যে রয়েছে, এটা মারাত্মক ব্যাপার। তার সঙ্গে সঙ্গে আমি জানি না, ঈশ্বর আমাকে আহ অবশ্যই কিছু বিশেষ ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন, না হলে আমার আগে এই ওভারল্যাপিং বা এই সমস্ত নিয়ে কেউ তো নিশ্চয়ই ডিসকাস করতো, কিন্তু করেনি। তো এইগুলো সব হচ্ছে গিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস। তবে স্যার আমরা সবাই মানি যে আপনার দেখানো রাস্তায় যদি ঠিকঠাক চলা যায়, সব জায়গায় যুদ্ধ জয় করে বেরোনো যাবে, এটা আমরা সবাই মানি। সবসময় যুদ্ধ করতে হয়। আর প্রকৃতি পৃথিবী কখনো হারতে শেখায়নি। মানে মরতে শিখিয়েছে, মরতে ভয় পাই না, কিন্তু আমরা হারতে ভয় পাই।
তো ফলে এই প্রকৃতির পরিহাস বারবার আমাদেরকে ফেস করতে হয়। মুখে তো বারবারই ফেস করতে হয়। তো সেই ক্ষেত্রে আহ এই ঘটনাগুলো আমাকে প্রচুর বারই ফেস করতে হচ্ছে। কিন্তু তা হলেও তীব্র লড়াই করাবার ক্ষমতা এটাও ভগবান দিয়েছে। জানি না কি করে এত ক্ষমতা আমাকে দিয়েছে, কিন্তু মানে অস্বাভাবিক, মানে অন্যান্য মানুষের, সাধারণ মানুষের তুলনায় অস্বাভাবিক ক্ষমতা দিয়ে ভগবান আমাকে পাঠিয়েছে। মানে অমানসিক বলবো না, অতি মানসিক ক্ষমতা দিয়ে ভগবান পাঠিয়েছে পৃথিবীতে। এবং এই অতি মানসিক ক্ষমতা দিয়ে পাঠিয়েছে বলেই হয়তো আমাকে এত কষ্ট সহ্য করতে হয়। আর আমার জায়গায় অন্য কোনো মানুষ থাকলে কেউ হচ্ছে গিয়ে ওই 3, 8, 12 কম্বিনেশন খুঁজে বার করতে হতো। পৃথিবীর আমি যে পরিস্থিতিতে লড়াই করি বা করছি, পৃথিবীর মোটামুটি 80% মানুষ তারা 3, 8, 12 কম্বিনেশনে চলে যায়। স্যার এই 25 দিন আগে আমার পাড়াতে এরকম সেম ঘটনা ঘটেছে। জানতেই পারেনি তার বাড়িতে কিসের জন্য সে সুইসাইড করে মারা গেল। এ তো বোঝা যায় না এদের বাচ্চাদের মানসিকতা। ওই যে বয়সটা বললাম না, তুমি দেখবে বয়সটা হচ্ছে গিয়ে ওটা 16 থেকে 25, আর ওদিকে হচ্ছে গিয়ে 45 থেকে 55। এনার বয়স স্যার ওই 47-এর মতন হয়েছে যার কথা বললাম। আমি বললাম 45 থেকে 55। এই সময়টায় না একটা ট্রানজিশন ঘটে মানুষের মধ্যে। তারা ভাবতে শুরু করে যে জীবনে কি পেলাম, জীবনে আর এখনো তো আমি ফেসে আছি, এখনো আমি সেইভাবে গ্রোথ করতে পারলাম না, আর তো দিন নেই। হুম। যে এক ভদ্রলোক এসছেন, তার বয়স হচ্ছে গিয়ে 68। সেই ভদ্রলোক বলছে কি হয়েছে, বয়স তো নাম্বারস, আমার ব্যবসা আমি করব, আমি খাটবো, এর প্রয়োজন রয়েছে, আমাকে বাঁচতে হবে, পয়সা দরকার। 68-এ ভদ্রলোকের স্ট্যামিনা দেখে আমি অবাক হলাম। ভদ্রলোক কি করবে, ইলেকট্রনিক ডিভাইসেস এর ব্যবসা করবে এবং হোলসেল সাপ্লাই করবে। ইলেকট্রনিক্স বিভিন্ন পার্টস আছে, এখন বিভিন্ন ওই আমাদের প্রমোটিং হয় না, ওই প্রমোটারদের যে বিল্ডিং গুলো বানায়, সেই বিল্ডিং এর মধ্যে ইলেকট্রনিক বিভিন্ন গ্যাজেট ইউজ করা হয়। যেমন হচ্ছে গিয়ে পাম্পে জল বাড়তি হয়ে গেলে পরে পাম্পটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, ফায়ার অ্যালার্ম, এরকম টাইপের বিভিন্ন জিনিসপত্র লাগিয়ে দেয়। করিডোর গুলোতে তো আগুনের ব্যবস্থা থাকে, কিন্তু রান্নাঘরে যদি আগুন লেগে যায়, রান্নাঘরে যদি গ্যাস বেড়ে যায়, তাহলে এই টাইপের বেশ কিছু ডিভাইস আছে যেগুলো আইডেন্টিফাই করিয়ে দেয়। তো এইগুলোর উনি ডিস্ট্রিবিউটরশিপ নেবেন। এবার ডিস্ট্রিবিউটরশিপ নেওয়ার জন্য ওনার যে ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টটা উনি করবেন কি করবেন না, এইটা জানবার জন্য উনি আসছেন। তাহলে সিচুয়েশনটা আপনারা ভাবুন, যে এরকম বয়সে এসে উনি ভাবছেন কি করে সামনের দিকটা বেটার করবো। আর কম বয়সী মানুষরা, যার বয়স 47, সে তো যথেষ্ট ম্যাচিওর। যে মানুষটা এই ঘটনাটা ঘটালো, সেই মানুষটার তো হয়ে গেল সুন্দর শান্তিপূর্ণ জীবন, কিন্তু তার পরবর্তীকালে যে সমস্ত আবর্জনাগুলো পৃথিবীতে রয়ে গেল, তাদের হচ্ছে গিয়ে কি হবে। তো তাদের যে সামাজিক সমস্যার মধ্যে পড়তে হবে, সবাই তো আমার মতন বলবান নয় যে এই সমস্ত সমস্যাগুলোকে হজম করে নিতে পারে, এই সমস্যাগুলো হওয়ার সাথে সাথে সেটাকে কন্ট্রোল করতে পারবে এবং পৃথিবীর সঙ্গে লড়াই করবার ক্ষমতা রাখবে। সেরকম তো সব মানুষ হয় না, মানুষ তো ভেঙে পড়ে। তো কিন্তু এরা এইগুলোকে হচ্ছে গিয়ে রিয়ালাইজ করতে পারে না। এবং এখন সিচুয়েশনটা এরকম, মানে এই রাশিচক্রের সিচুয়েশনটা এরকম, ফ্রাস্ট্রেশন হচ্ছে চরম, এখান থেকে মুক্তির কোনো জায়গা নেই। হুম। তো যত দিন যাচ্ছে, এখন তো আবার রাশিচক্রে পজিটিভিটি বাড়ছে। ধর আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতি শুক্র কানেক্টেড হচ্ছে, রবি সক্ষেত্রী হতে যাচ্ছে, এটা ভালো। এখন যেই শনি মঙ্গল যোগ রয়েছে, সেই শনি মঙ্গল যোগে মঙ্গল সরে গেলে সেটা কেটে যাবে। এইগুলো পজিটিভ। রবি সক্ষেত্রী হবে, বুধ তুঙ্গ হবে সেপ্টেম্বর মাসে, ফলে রাশিচক্রের পজিটিভিটি বাড়ছে। তাই এই ধরনের যে ঘটনাগুলো আমরা আশেপাশে শুনতে পাচ্ছিলাম, সেগুলো কিন্তু এবার অনেকটা কমতে দেখতে পাওয়া যাবে। এই ধরনের সমস্যাগুলো থেকে আমরা ধীরে ধীরে ফ্রি হতে চলেছি। তো এবং ফিনান্সিয়াল স্টেটাস এটা বাড়বে, ওদের কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগ, সেগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। মানে ওভারঅল
সমস্ত ব্যাপারটাই কিন্তু পজিটিভিটির দিকে এগোচ্ছে। তাই মোটামুটি নিশ্চিন্তে থাকা যায়। স্যার আর একটা কোশ্চেন করবো। হ্যাঁ, বলো। স্যার অনেকেই ফেসবুক বা নানান জায়গায় পোস্ট করছে যে 2025-এ বা 2026-এ অনেক পলিটিশিয়ান মারা যাবে, বা অনেক মানে নেতা মন্ত্রীদের মৃত্যু, এবং অনেক পার্টি হারবে জিতবে, তো সেইগুলো কি করে বোঝা যায় আগে এই থেকে? কিন্তু খুবই সিম্পল। পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে একটা স্ট্যাগনেন্ট সিচুয়েশন তৈরি হয়েছে। না ওদিকে নড়ছে না এদিকে নড়ছে। পলিটিশিয়ান গুলো বুড়ো হয়ে গেছে। এবার এই প্রেডিকশনটা হচ্ছে কি সবচেয়ে ভালো করা, যে আগামী কিছুদিনের মধ্যেই কিছু পলিটিশিয়ান মরবে। এটা এটা কোনো অসুবিধা নেই, কিছু শিল্পী মরবে। এই প্রেডিকশন তুমিও করে দাও, তোমার প্রেডিকশনও মিলবে। বুঝতে পারলাম। ক্লিয়ার হলো স্যার। স্যার বলছিলাম 2026-এর ট্রানজিট কি এরকমই থাকবে, খারাপ ভালো থাকবে, একটু দু বলতে হাজার পারবেন? ছাব্বিশ অনেক বেটার। 2025-এর থেকে 2026 মাছ মাছ বেটার। এই নিয়ে কোনো রকম কোনো সংশয় নেই। এবং এই বেটার যে হবে, সেই মুভমেন্টটা শুরু হয়েছে বলতে, এই যে বৃহস্পতি 2026-এ তুঙ্গ হবে, এইটাকে বলা যেতে পারে যুগ পরিবর্তন। বৃহস্পতি যেহেতু 12 বছর পরে পরে তুঙ্গ হয়, ফলে এটা একটা নতুন শুরু হবে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। তারা কিন্তু কিছুটা পজিটিভিটি দেখতে পাবে। স্যার আপনি দীক্ষা দিয়া কবে চালু করবেন আবার? দীক্ষাই তো দিলেন। কবে যেন দীক্ষা হলো, ওই ইন্দ্রনীলরা দীক্ষা নিল তো। সেটা তো স্যার গুরু পূর্ণিমায় দিলেন। তো এরপরে আবার কবে দীক্ষা দেবেন স্যার? মানে আগরতলা থেকে ঘুরে আসার পর? এই দেখুন, কালকে আমার আমার লয়ার করেছে। কালকে আমার কেসের আইটেম নাম্বার হচ্ছে 172। কোর্টে কেসটা উঠবার চান্স কম। এই মাত্র 9টা 33-এ মেসেজ করেছি। যেটা আমরা এক্সপেক্ট করছিলাম সেটাই। ও যেটা বলেছে চান্স কম, সেটা তার মানে হচ্ছে এটা উঠবে না। পরিষ্কার হলো। তাহলে আমরা এইমাত্র যেটা বলছিলাম যে এই শাস্ত্রের যে পাওয়া, এই এই পাওয়া, এটা হচ্ছে গিয়ে মারাত্মক। হ্যালো, গুড ইভিনিং। হ্যাঁ, তাহলে কালকে এটা ওঠার সম্ভাবনা কম। অসুবিধা কিছু নেই। আচ্ছা।
ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি ক্লাস করাচ্ছি অনলাইনে। হ্যাঁ হ্যাঁ, তুমি রাতে কথা বলি। ঠিক। ওকে ওকে। বুঝতে পারলেন তো? হ্যালো। স্যার আগেই তো স্যার মারাত্মক বলে স্যার। দিলেন যে হ্যাঁ, আমি বলে না, এটা তো শাস্ত্র বলুন, আমি থোড়ি না বলুন। এবং আমরা স্যার মোটামুটি আর যেটা এক্সপেক্ট করেছি যে কবে বললাম, অক্টোবর, তাহলে এখন হচ্ছে অগস্ট, পুজোর ছুটি পড়ে যাবে। পুজোর ছুটি পড়তে সেপ্টেম্বরের মাস শেষের দিক থেকে পুজোর ছুটি পড়ে যাবে। তাহলে আমরা ওই বৃহস্পতি তুঙ্গ হলে পরে আমাদের জিতবই। তাহলে 10th অক্টোবর, তারপরে বৃহস্পতি তুঙ্গ হয়ে যাবে, সেই সময় আমরা মামলাটা জিতবো। স্যার সেদিনকে আপনি আহ, শুক্রবারের ক্লাসে বলছিলেন যে বাস্তুতে চতুর্থে রাহু থাকলে বাস্তুতে কল দিয়ে টপ টপ করে জল পড়বে। এইরকম ধরনের জিনিসগুলো আমরা বুঝবো কিভাবে? এগুলো আমরা আস্তে আস্তে বুঝবো। আমরা ধীরে ধীরে এগুলো বুঝবো, আমাদের একটু সময় দিলেই বুঝে যাবো, তাই নিয়ে একটু অসুবিধা নেই। তো আজকে এই পর্যন্তই। আমি প্রাণপণ চেষ্টা করব পরের দিন থেকে ঠিকঠাক টাইমে শুরু করার। আমার সত্যি সত্যি দোষ নেই, মানুষজন এসে পড়ছে। আমি 8টার বেশি ক্লায়েন্ট রাখিনি, মানে 8টাই ক্লায়েন্ট আমার, আজকে লিস্টের 8টা ক্লায়েন্ট, কিন্তু কি করে যেন আমার 13টা হয়ে গেল। তো তারপরেও একজন ছিল, তাকে বললাম ভাই নমস্কার করছি, আজকে আর আমি তোমায় দেখতে পারবো না, তুমি শুক্রবার দিন এসো। স্যার একটা শেষ প্রশ্ন করব। হ্যাঁ হ্যাঁ। স্যার একটা প্রশ্ন আপনার জন্য। স্যার আপনি চাকরিটা ছাড়তে চাচ্ছেন কেন? আর চাকরিটা যদি অশান্তি হয়, তাহলে এটা রেমেডি দিয়ে কি অশান্তি দূর করা যায় না? এটাই না, প্রশ্ন স্যার। চাকরি তো আমাকে ছাড়তেই হবে। আমার, যেখানে আমি চাকরি করি সেখানে আমার রোজ হচ্ছে 3,500 টাকা, 3,000, প্রত্যেক দিনের মজুরি হচ্ছে 3,000 টাকা। আর আমি এখন যে পেশায় আছি সেই পেশাতে আমার ঘন্টার মজুরি হচ্ছে 5,500 টাকা। তো তাহলে এবার চাকরিটা ছাড়াটা আমাদের জন্য বেটার না? স্যার টাকার জন্য ছাড়ছেন? তার জন্য না, আর চাকরিটা আর ধরে রাখতে ইচ্ছে করছে না। সেটাই জিজ্ঞেস করেছি। টাকা তো একটা বড় জিনিস, কিন্তু যদি আমি বড় কিছু করতে যাই তাহলে হচ্ছে কি আমাকে চাকরিটা ছাড়তে হবে। মানে আমার আচ্ছা আমার ঠিক। যেটা মূল যে টাইমিংটা, সেই টাইমিংটা তো আমাকে ফিক্সড। আমাদের যে মূল সময়টা সেটা ওইখানে চলে যাচ্ছে। ফলে আমি যে কিছু একটা ভাববো নতুন করে, যেমন আমি একটু বই লিখবো, তো বই লিখে আমি শান্তি পাবো। আমার এখন একটু শান্তি পাওয়ার দরকার। তো আমি যে টাফ সিচুয়েশনের মধ্য দিয়ে কাটালাম, তো আমার একটু শান্তি দরকার। আমি একটু বই লিখে শান্তি পাবো। তাহলে এবার আমি বই লিখবো। বই লিখতে গেলে আমার একটু সময় দরকার, কারণ আমি বই লিখতে পারছি না। আমি ক্লায়েন্ট দেখবো, আমি ক্লায়েন্ট দেখার টাইম পাচ্ছি না। আর তার সঙ্গে হচ্ছে গিয়ে আমার একটু রেকর্ডিংটা অফ করে দিই।